দেশে মিলল করোনার ভারতীয় ধরন, উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর। আরও ৪৫ মৃত্যু, ৭ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন শনাক্ত। নির্দেশনা না মেনে রাজধানী ছাড়ছে অনেকেই, পদ্মা পাড়ের অপেক্ষায় বহু মানুষ। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাবার আবেদন, আইন মন্ত্রণালয়ের মতামত রোববার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। দেশে করোনা ভাইরাসের ভারতীয় একটি ধরন পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, ২ জনের নমুনায় ভারতীয় ধরন শনাক্ত হয়েছে এবং আরও ৪ জনের নমুনায় এর মিল রয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১,২৮৫ জন। সংক্রমণের এই সংখ্যাটি ৭ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। করোনার নতুন ধরনে ক্ষতবিক্ষত ভারত। দেশটিতে ছড়িয়ে পড়া ডাবল মিউট্যানেন্ট ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সীমান্ত বন্ধ করা হয়। তারপরও বাংলাদেশে মিলল B1.617.2 ধরনটি। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এরই মধ্যে ২ জন শনাক্ত হয়েছে, যাদের শরীরে পাওয়া গেছে করোনার ভারতীয় নতুন এ ধরন। আইডিসিআর এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮টি নমুনা একই ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করেছে এবং তারা এই নমুনা পরীক্ষা করে একই রকমই ফলাফল পেয়েছে। কাজে হোল জেনম সিকোয়েন্সিং শেষ না হলে একদম ডাবল ভ্যারিয়েন্ট বা ট্রিপল ভ্যারিয়েন্ট, এগুলো তো হোল জেনম সিকোয়েন্সিং না হলে এটা বলা যাবে না। যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ২ জনের শরীরে ভারতীয় ভেরিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত হয়। তাদেরকে আলাদা আইসোলেট করে রাখা উচিত, ১ নাম্বার, এবং তারা কোথায় কোথায় কার সাথে দেখা করছে, ভারত থেকে বাংলাদেশে ঢোকার পরে সেই কন্টাক্ট ট্রেসিংটা ইমিডিয়েটলি করা উচিত এবং শুধু কন্টাক্টের মধ্যে যারা আছে সবাইকে নিয়ে আসা উচিত, কোয়ারেন্টাইনে নিয়ে আসা উচিত এবং টেস্ট করা উচিত। এদিকে ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃত্যু ১১,৮৭৮। ১৪,৭০৩ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ১,২৮৫। এ নিয়ে মোট শনাক্ত ৭,৭২,১২৭। নতুন করে সুস্থ হয়েছেন ২,৪৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭,০৬,৮৩৩ জন। দৈনিক সংক্রমণ হার কমছে। এই হার এখন ৮.৭৪ আর সুস্থতার হার ৯১.৫৪। আক্রান্ত মৃত্যু তালিকার শীর্ষে ঢাকা, তারপরেই রয়েছে চট্টগ্রাম। মৃতদের মধ্যে পুরুষ ২৬ আর নারী ১৯ জন। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়েছে সরকার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গেল ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত সব স্থল সীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা যেসব বাংলাদেশি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তারা বিশেষ অনুমতি নিয়ে ফিরতে পারবেন। এর জন্য প্রবেশের ৭২ ঘন্টা আগে করোনা নেগেটিভ পরীক্ষার কাগজপত্র দেখাতে হবে। সরকারের বিধিনিষেধ উপেক্ষা করেই রাজধানী ছাড়ছে মানুষ। সড়কে ব্যক্তিগত গাড়ির ব্যাপক চাপ, স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে মাইক্রোবাসে ঢাকা ছাড়ছেন অনেকে। অভিযোগ আছে মাইক্রোবাসে ২-৩ গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এদিকে দূরপাল্লার বাস চালু এবং পরিবহন খাতে প্রণোদনা সহ ৫ দফা দাবি জানিয়েছে সড়ক পরিবহন ফেডারেশন। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা মহামারী রোধে চলছে লকডাউন। এমন বিধিনিষেধের মধ্যেই ঈদ যাত্রায় রাজধানীবাসী। আন্তজেলা বাস বন্ধ, তারপরও মানুষ ছুটছে
আপন গন্তব্যে। টার্মিনালগুলো বন্ধ, একটি সিন্ডিকেট টার্মিনাল ব্যবহার করছেন মাইক্রোবাস স্ট্যান্ড হিসেবে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়ার অভিযোগ এই সিন্ডিকেটের বিরুদ্ধে। সিন্ডিকেটের মানুষ আছে, ওখান থেকে ওরা বলতেছে এরকম করে যাইতে হবে, 1000 টাকা করে যাইতে হবে একজনে। মিরেশন জি 1200 টাকা নিয়েছে। ফেনি যাচ্ছে 1000 টাকা নিয়ে গেছে। 40 টাকা না খাইলে গাড়ি চলতে থাকে ঠিক মতন। ওই যে মাইকও লাগাইছি, কাগজ দাও, কাগজটা লয়ে যায়, কাগজটা নিয়েই করে কি গাড়ি ছাড়ার টাইমে 500 টাকা দিয়ে লয়ে দেয়, কাগজটা লয়ে। এদিকে মাইক্রোবাসগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ঝুঁকি নিয়েই মাইক্রোবাসে যাচ্ছেন অনেকে। বা বঞ্জামারা সবাই আমার আশায় রয়েছে, এই জন্য আমি যাইতেছি। এখন বলতে পারতেছি না, এখন দাঁড়িয়ে আছি দেখার জন্য আর কি, মানে কোথায় কিভাবে যাব। না হলে ওই গাড়ি নিয়ে ডাইরেক্ট চলে যাবো। মোটরসাইকেলেও ঢাকা ছাড়ছেন অনেকে। পুলিশের সামনেই চলছে এসব যানবাহন। এসব যানবাহনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আর টাকাটা কে নিচ্ছে, কি হচ্ছে, এই ধরনের কোনো ঘটনার সাথে আমরা এখন পর্যন্ত কারো সম্পৃক্ততা দেখি নাই। আর এই ধরনের ঘটনা যদি কেউ করে সেটা আমরা খতিয়ে দেখব। এদিকে দূরপাল্লার বাস চলাচল সহ নানা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সড়ক পরিবহন ফেডারেশন। মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার গণপরিবহন সহ সকল গণপরিবহন এবং স্বাভাবিক মালামাল নিয়ে পণ্য পরিবহন চলাচলের সুযোগ দিতে হবে। 2 ক লকডাউনের কারণে কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকদের আসন্ন ঈদের পূর্বে আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে। করোনা সংক্রমণ রোধ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান সংশ্লিষ্টদের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলা বাজার রুটে দিনে ফেরি চলাচল বন্ধ। তবে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য শুধু রাতে ফেরি চলবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এদিকে ফেরি বন্ধের এই সিদ্ধান্ত আগে না জানায় ভোর থেকে ঘাটগুলোতে ঈদ যাত্রীদের চাপ বাড়ে, সৃষ্টি হয় ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ সারি। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ফেরি চলাচল বন্ধ ঘোষণার পরও ভোর থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে নানা ধরনের যানবাহনে আসতে থাকে মানুষ। পুলিশের কঠোর অবস্থানের কারণে শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখ থেকেই ফিরতে হচ্ছে তাদের। যাত্রীরা জানান, মাঝরাতের এই ঘোষণা তাদের অনেকেই জানেন না। কালকে অবধি গাড়ি চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল, আজকে দ্বিগুণ ভাড়া দিয়েও একটু আসছি। সকাল থেকে বাংলা বাজার পাড়ে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে রোগী নিয়ে বাংলা বাজার ঘাটে অ্যাম্বুলেন্সগুলোকে দেখা গেছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে। এখন যদি আমাদের এইভাবে আটকে রাখে তো আমাদের রোগী মারা যাইবে। ক্যান্সারের রোগী আমার একদিন সলিমুল্লাহ মেডিকেলে কেবলই তো হবে, আমি পারাবার হতে পারতেছি না। অ্যাজমার রোগী ম্যাক্সিমাম টাইম অক্সিজেন দিয়ে রাখা লাগে। আমাদের আর্লি ফেরি চালু করা দরকার। সেলাই কাটতে হবে, আরও কিছু ড্রেসিং করতে হবে। এখন তো ইমার্জেন্সি ঢাকা যাওয়া লাগবে, বাট এখন তো কোনো কিছু করার নেই, সব বন্ধ করে দিচ্ছে। যাবো কিভাবে? এদিকে ভোর থেকে পাটুরিয়া, দৌলতদিয়া ঘাটে এসে বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী। ঘাটে গাড়ির দীর্ঘ সারি, ভোগান্তির শিকার আটকে থাকা চালক ও যাত্রীরা। ইমার্জেন্সি যে সার্ভিসগুলো এগুলো তো অন্তত চালু থাকবে। এই যে ফেরি বন্ধ করে ফেলছে, এই রোদের মধ্যে মানুষগুলো কষ্ট করছে। প্রজ্ঞাপন তো আগে থেকেই দেওয়া উচিত ছিল। বিআইডব্লিউটিসি জানায়, সরকারের নির্দেশে ফেরি বন্ধ রয়েছে। কেবলমাত্র অসুস্থ ও মরদেহবাহী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য ফেরি চলতে পারে, আর কোনো যানবাহন পারাপার হবে না বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী বলেছেন যে যেখানে আসেন সেখানেই ঈদ করবেন। এই আলোকে আমরা এখন আজকে ফেরি বন্ধ রেখেছি। আগে থেকে বন্ধ ছিল লঞ্চ সার্ভিস। পুলিশের নজরদারি বাড়ায় ইঞ্জিন চালিত নৌকাও চলাচল করতে পারছে না। করোনা সংক্রমণের বিস্তার রোধে এমন কড়াকড়ি বলে জানিয়েছে প্রশাসন। রত্না জামান, 21 টেলিভিশন। বিদেশে চিকিৎসার বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের বিষয়ে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মতামত জানাবে আইন মন্ত্রণালয়। গণমাধ্যমকে এই তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার রাতে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে তার ভাইয়ের আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন ও বিচার বিভাগের সচিবের কাছে আসে। এ সময় আইনমন্ত্রী জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব সরকার সিদ্ধান্ত জানিয়ে দেবে। এর মধ্যে পাসপোর্ট নবায়নের জন্য বৃহস্পতিবার আবেদন করেছেন খালেদা জিয়া। সরকার বিদেশ নেওয়ার অনুমতি দিলে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত জানাবে।
খালেদা জিয়াকে আদৌ বিদেশ নেয়ার প্রয়োজন আছে কিনা তা এখন সবচেয়ে বড় প্রশ্ন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু তাকে বারবার কেন লন্ডন নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে তা বোধগম্য নয় বলে মন্তব্য করেন হাসান মাহমুদ। এবং খালেদা জিয়াকে আদৌ বিদেশ নিয়ে যাওয়ার প্রয়োজন আছে কিনা সেটি হচ্ছে এখন বড় প্রশ্ন। তা আমি বিএনপিকে অনুরোধ জানাবো, শুধুমাত্র আপনাদের চিন্তাটা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যে নিবদ্ধ না রেখে আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করুন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জিয়ার সময় পরিবেশবাদীরা কোথায় ছিলেন? প্রশ্ন আওয়ামী লীগের। গাছ কাটলে আইনি পদক্ষেপ বলছেন আইনজীবীরা। আমন্ত্রণ আবারও রাত ৯টার ২১ সংবাদে। জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রপতি হয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের অধিকাংশ জায়গা জুড়ে শিশু পার্ক করেছিল। তখন পরিবেশবাদীরা প্রশ্ন তোলেননি বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী এ বিষয়ে বাস্তবসম্মত উদ্যোগ নেবেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের আত্মসমর্পণ কিংবা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক তাৎপর্য দিয়েছে তৎকালীন রেসকোর্স, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানকে। রাস্তা প্রশস্ত করার পাশাপাশি রেস্তোরাঁ গড়ে তুলতে সম্প্রতি উদ্যানের গাছ কাটার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এতে উদ্বেগ প্রকাশ করেন পরিবেশবাদীরা। তাদের উদ্বেগের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৭ই মার্চের ভাষণের স্থান ও পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করার স্মৃতি মুছে ফেলার জন্য জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রপতি হয়ে এই উদ্যানের অধিকাংশ জায়গা জুড়ে শিশু পার্ক করেছিলেন। পরিবেশবাদীরা এখন প্রশ্ন তোলেন, তখন এ ব্যাপারে প্রশ্ন তোলেন নাই কেন? সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক গুরুত্ব ও স্মৃতি অক্ষয় রেখে যে প্রকল্প নেওয়া হয়েছে তাতে বিরোধিতার কিছু নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। একদল মানুষ রয়েছে যারা শুধু সমালোচনা করেন, তাদেরকে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম। আমরা আমাদের জন্মলগ্ন থেকে ক্ষমতাকে নিয়ে আমরা জন্মগ্রহণ করি নাই। শিশু পার্ক তৈরির সময় বুদ্ধিজীবীদের নীরব ভূমিকারও সমালোচনা করেন আওয়ামী লীগ নেতারা। গঠনমূলক রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়েই করা সম্ভব। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা ও রেস্টুরেন্ট স্থাপনের বিরুদ্ধে দ্রুতই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশবাদী ও আইনজীবীরা। সোহরাওয়ার্দী উদ্যানের মূল বৈশিষ্ট্য সংরক্ষণ না করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না বলে জানান তারা। সেই সাথে কাটা এক একটি গাছের বিপরীতে ৩টি করে গাছ লাগানোর মত দেন তারা। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সোহরাওয়ার্দী উদ্যান। ১৯৭১ সালের এই ময়দানেই লাখো মানুষের মহাসমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সোহরাওয়ার্দী উদ্যানের আগের নাম রেসকোর্স ময়দান। বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঘোড়দৌড় বন্ধ করে দেন। ঐতিহাসিক এই উদ্যান সংরক্ষণে আছে সর্বোচ্চ আদালতের রায়। আদালতের রায় উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা উচ্চ আদালতের রায়ের পরিপন্থী। এরই মধ্যে সচিব সহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। উন্নয়নমূলক কাজ চলছে, সেটা অবশ্যই আদালতের যে নির্দেশনা এই অনুসারেই হতে হবে এবং এই অনুসারের বাইরে যদি কিছু হয় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আমরা আদালত অবমাননার নোটিশ দিয়েছি, আমরা শীঘ্রই এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করব। গাছ কাটার বিপরীতে আরও গাছ লাগানোর পক্ষে মত দেন এই আইনজীবী। ওরা এখন যে পর্যন্ত গাছ কেটেছে তারপরে যাতে আর একটাও গাছ না কাটা হয় সেটা নিশ্চিত করতে হবে। সেই প্রকল্প যেন গাছ কেটে না হয়। সোহরাওয়ার্দী উদ্যানে অনেক ফাঁকা জায়গা আছে, সেখানে হয় সেটা নিশ্চিত করা এবং এখানে কোনো বাণিজ্যিক স্থাপনা কোনোভাবেই না করা।
সোহরাওয়ার্দী উদ্যানের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণের নির্দেশনা চেয়ে 2009 সালে রিট করা হয়। আদালতের নির্দেশে উদ্যান থেকে সব ধরনের স্থাপনা অপসারণ করে কমিটির চিহ্নিত স্থানগুলো সংরক্ষণ করা সহ বেশ কয়েকটি নির্দেশনা দেন উচ্চ আদালত। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতে করোনায় মৃত্যু 4000 ছাড়ালো, শনাক্ত 4 লাখের বেশি, বিভিন্ন রাজ্যে বিধি নিষেধ জারি। দেখছেন রাত 9টার 21 সংবাদ। এবার আন্তর্জাতিক খবর। ভারতে মহামারী করোনায় একদিনে মারা গেল 4000-এর বেশি মানুষ। একই সঙ্গে গেল 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 4 লাখের বেশি। সংক্রমণ ঠেকাতে লকডাউন সহ নানা বিধিনিষেধ জারি করছে বিভিন্ন রাজ্য। এ নিয়ে এক সপ্তাহে চতুর্থবার দেশটিতে দৈনিক শনাক্ত 4 লাখ ছাড়ালো। মোট শনাক্তের সংখ্যা বেড়ে প্রায় 2,19 লাখ ও মৃতের সংখ্যা 2,38,000 ছাড়িয়েছে। পরিস্থিতি সামলাতে 10 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন রাজ্যে জারি করা হচ্ছে বিধিনিষেধ। তামিলনাড়ু ও কর্ণাটকে সোমবার থেকে 2 সপ্তাহের লকডাউন ও মণিপুরে 17 মে পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এদিকে দিল্লির হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট এখন আর নেই বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী 3 মাসের মধ্যে রাজধানীর সব প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন প্রয়োগের ঘোষণা দেন। খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুখোমুখি হচ্ছে 2 জায়ান্ট দল ম্যানচেস্টার সিটি ও চেলসি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10:30টায়। ম্যানচেস্টার সিটির মাঠে গিয়ে লড়বে চেলসি। ইনজুরির কারণে এই ম্যাচে ম্যান সিটির হয়ে খেলতে পারছেন না জন স্টোনস। আর চেলসির জার্সিতে খেলা হচ্ছে না মাতেও কোভাচিকের। 34 ম্যাচে 80 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সিটিজেনরা, আর 61 পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান 4 নম্বরে। ছন্দে থাকা ম্যান সিটির মাঠ থেকে জয় নিয়ে ফেরাটা কষ্ট হলেও নিজেদের সেরাটা দিয়ে খেলতে চায় দলটি। আর এরই সাথে শেষ করছে রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশে মিলল করোনার ভারতীয় ধরন, উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর। আরও 45 মৃত্যু, 7 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন শনাক্ত। নির্দেশনা না মেনে রাজধানী ছাড়ছে অনেকেই, পদ্মা পাড়ের অপেক্ষায় বহু মানুষ। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাবার আবেদন, আইন মন্ত্রণালয়ের মতামত রোববার। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।